স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। বাংলাদেশের টেক্সটাইল পার্ক হচ্ছে ভারতের গুজরাটে। এই জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের 100 একর জমি দেবে গুজরাট সরকার। ভারতের টাইমস অফ ইন্ডিয়া এক খবরে বলা হয়েছে এ পার্কে 240 থেকে 300 কোটি রুপি বিনিয়োগ করা হবে। আজ আমরা আলোচনা করব গুজরাটে বাংলাদেশের টেক্সটাইল পার্ক। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি শহীদুল আজিম এবং সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম এবং জনাব শহীদুল আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন? জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে চাই। আমরা আজ কথা বলতে যাচ্ছি যে গুজরাটে বাংলাদেশি ব্যবসায়ীরা বিজিএম যারা মেম্বার তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সেখানে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবেন এবং সেখানে তারা বিনিয়োগ করবেন। এই খবরটা এসছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া। এর আগে আমরা জানি যে এর আগে বাংলাদেশের একটি প্রতিনিধি দল গুজরাট সফর করে এসছে। তার আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ এসেছিলেন তাদেরকে ব্যবসায়ীদের তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশি ব্যবসায়ীদের তারা জমি দেবেন এবং বাংলাদেশি ব্যবসায়ী সেটা চেয়েছিল। এখন কেন আপনারা মনে হচ্ছে যে গুজরাটে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে যদি ইনভেস্ট করেন সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলতে হয় যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক ঢাকা সফর করেছিলেন। জি, তিনি বলেছিলেন যে ইন্ডিয়ায় আমাদের কিছু গ্রামীণ ইন্ডাস্ট্রি করার জন্য আমরা সেখানে মার্কেটের ব্যাপারে আমরা ওনার সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করি এবং সেই গুজরাটে যে টিমটা যায় ওনার প্রধানমন্ত্রীর আহ্বানে, সে টিমে আমিও ছিলাম বিজেপির পক্ষ থেকে, এবিসিআর প্রেসিডেন্ট ছিলেন মতলুব সাহেব ছিলেন, আর আমাদের পরিচালক বৃন্দ ছিলেন। তো সেখানে আমরা ইনফ্যাক্ট একটা সম্ভবত যাচাইয়ের জন্য আমরা গিয়েছিলাম যে সেখানে গেলে আমাদের সুবিধা দিই আমরা কি পাবো। জি, ব্যবসায়ী ব্যাপারটা হলো কি, দুঃখিত, ব্যবসায়ী হলো স্কাই ইজ দ্য লিমিট। যেখানে ভালো জায়গা পাবো, যেখানে ব্যবসায় লাভ হবে আমি সেখানেই যাবো, সেটা মোদ্দা কথা। তো এখন আমি যদি দেখি যে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ যদি ওখানে হয়, যেগুলো অনেকগুলো ব্যাপার আছে যে আমাদের দেশে আমরা অনেক প্রতিবন্ধকতার ভিতরে থাকি, সে আমাদের পাওয়ার গ্যাসের একটা ঝামেলা তো আছেই, হ্যাঁ, এইসব ঝামেলা, তারপরে অনেক সময় রাজনৈতিক অস্থিরতা, স্টেবিলিটি একটু কম, ইত্যাদি ইত্যাদি। যদি এখন বেশ কিছু মাস ধরে আমরা খুব ভালোভাবে আছি, তো এইসব নিয়ে অনেক সময় ব্যবসায়ীরা অনেক ঝামেলা পড়ে। ইনফ্যাক্ট আমাদের এই শিল্পটা গড়ে উঠে একেবারে অপরিকল্পিতভাবে। এখানে না ছিল সেরকম টাকার যোগান, না ছিল কোনো পারপাস মেড বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য, জ্যানতনভাবে বাসা ভাড়া করে আমরা ইন্ডাস্ট্রি চালু করি। বাট এখন আমাদের অলমোস্ট 35 বছর হয়ে গেল এই শিল্পে, আমরা এখানে অনেক এক্সপার্টাইজ তৈরি হয়েছে এবং আমরা আমাদের এখানে মনে করেন ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে যা কিছু দরকার, আগে আমরা বলতাম আমাদের এগুলো গার্মেন্ট ফ্যাক্টরি, কিন্তু আমরা গার্মেন্ট ফ্যাক্টরি না, গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলি। এটা ইন্ডাস্ট্রি বলতে অনেক, এটা ব্যাপক সুবিধা সেখানে পাচ্ছেন যেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছে গুজরাটে তারা বিনিয়োগ করবে। আমাদের ব্যাপার হলো আমরা ওখানে বললাম যে গুজরাটে যদি আমরা সেরকম সুবিধাগুলো পাই, এক নম্বর হলো আমাদের পাওয়ার নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি থাকবে, গ্যাস থাকবে। শ্রমিকদের একটা ব্যাপার আছে, শ্রমিকদের ব্যাপারে যেটা আছে, যেখানে অনেক সময় শোনা যায় যে এই আন্দোলনের জন্য কাজ হয় না, প্রোডাকশন হয় না। তো এইভাবে যদি না, আর একটা বড় কারণ যেটা বিভিন্ন পত্রপত্রিকায় এসছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে সেখানে মূল যে র ম্যাটেরিয়াল তুলা, সেখান থেকে ভারত থেকে তো আসলে আমদানি করতে হয়, সুতা সেখানে আনতে হয়। তো সেখানে যদি আপনারা র ম্যাটেরিয়াল পেয়ে যান তাহলে এই বাংলাদেশ পর্যন্ত সেটা না এনে সেখানে তৈরি করে আপনারা হয়তো বাইরে রপ্তানি করতে পারবেন। এই সুবিধাটা আসলে কতখানি? হ্যাঁ, সেখানে ভারত একটা হলো কটন প্রডিউসিং কান্ট্রি, সেখানে ওরা তুলা থেকে সুতা হয়, যেটা আমাদের দেশে তুলা হয় না। এবং সেখানে অ্যাডভান্টেজ নিতে হলে ফার্স্টে আমি বলবো, আমার দৃষ্টিতে যদি ভারতীয় মার্কেটে বাজারে আমরা যদি ইন্ডাস্ট্রি করি, ফার্স্টে আমাকে আশ্বস্ত করতে হবে আমি আমার সেই ইন্ডাস্ট্রি থেকে ভারতীয় ব্যাপক বাজার 120 কোটি বাজার, সেটা যদি আমি ধরতে পারি এবং আমাকে তারা যদি অ্যালাউ করে যে না তুমি এখানে ইন্ডাস্ট্রি করতে পারলে আমাদের মার্কেট থেকে বেচতে পারবা, সেই আলোচনা আসলে আপনারা করেছেন কি? এটা যদি হয় তাহলে আমরা আগ্রহী এবং আমরা সেই আলোচনা আমরা করেছি। ফার্স্টে আমাদের বলেছি তাদের রপ্তানির জন্য করতে হবে, মেইন ফোকাসটা থাকতে হবে, তারপরে লোকাল বাজার। লোকাল বাজার না হলে কিন্তু আমরা যাবো। ধন্যবাদ জনাব আজিম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশি ব্যবসায়ীদের এই যে নতুন একটি উদ্যোগ, তারা দেশের বাইরে এর আগে হয়তো করেছে, কিন্তু এটা খুব সমন্বিতভাবে তারা ভারতে তাদের বিনিয়োগ করতে চায়। এই বিনিয়োগকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এই বিষয়টিকে দেখা হচ্ছে হলো বহির্বিনিয়োগ হিসেবে, আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট যেটা বলে, সেটির একটি উদাহরণ এটি হতে পারে। এবং বাংলাদেশ থেকে বিভিন্নভাবে বাইরে যে বিনিয়োগগুলো হয় এখনো খুব স্বল্প আকারে হয়,
যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পারমিশন লাগে, আমাদের এখানে খুব বড় আকারে বিনিয়োগের পারমিশন দেওয়া হয় না। যেগুলো দেওয়া হয় অফিস খোলবার জন্য, যেমন গার্মেন্টসের হয়তো কেউ হংকংয়ে বা ইউএসএ করতে ছোট ছোট সোর্সিং অফিস খুলতে চান, সেগুলোর জন্য কিছুটা টাকা দেওয়া, কিন্তু বড়ভাবে বিনিয়োগ করা, কারখানা করবার মতো করে বিনিয়োগের উদাহরণ সেটি নেই। যদিও আমরা প্রাণের উদাহরণ শুনি, কিন্তু প্রাণের ক্যাপিটালটি আসলে এই বাংলাদেশ থেকে যায়নি, সেটা অন্যভাবে গেছে। যাই হোক, যে ফলে আউটওয়ার্ড ইনভেস্টমেন্টের একটা বড় সূচনা এটি হতে পারে, যেটা আমাদের তৈরি পোশাক খাত চিন্তা করছে। তবে কয়েকটি বিষয় এটির সাথে মিলিয়ে দেখবার, সেটি হচ্ছে যে আমাদের দেশের উদ্যোক্তারা সেখানে কোন ধরনের বিনিয়োগে যাবেন। তারা কি সেখানে তুলা থেকে সুতা উৎপাদন করবেন, অথবা কাপড় উৎপাদন করবেন, নাকি তারা আসলে ফুল গার্মেন্টসটি উৎপাদন করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে উৎপাদিত পণ্যটি তারা কোথায় বিক্রি করবেন, ভারতের ভিতরে নাকি বাইরে, নাকি আবার উল্টো বাংলাদেশি আবার তাদের কাপড় চোপড় বাংলাদেশি নিয়ে আসতে হবে। সুতরাং এইগুলো একটু দেখবার বিষয় আছে। সাধারণত টেকনিক্যালি যেটা আমরা বলে থাকি যে এই ধরনের বিষয়গুলোকে রিজিওনাল ভ্যালু চেইন ডেভেলপমেন্টের দিক থেকে দেখতে চাই আমরা, অর্থাৎ আঞ্চলিক একটি উৎপাদন নেটওয়ার্ক গড়ে উঠবে, এইভাবে দেখতে চাই। এবং সেদিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট হবে যদি আমাদের উদ্যোক্তারা সেখানে বিনিয়োগ করে যদি সুতা বা কাপড়টি যদি বাংলাদেশে রপ্তানি করেন কিছু অংশ, এবং সেটি যদি এখানে ব্যবহার করেন, তাহলে সেটি আরো বেশি ভ্যালু এডিশন সেখানে হতে পারে। তবে আমি আসলে এইটুকুর ভিতরে ব্যবসায়ীদের উদ্দেশ্য সীমিত থাক সেটি চাই না। তার কারণ হচ্ছে তাদের এই উদ্যোগটা থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় তারা নিতে পারেন ভবিষ্যতে এই ধরনের আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট থেকে। একটি হলো যে তারা যে নো হাউটি নেবেন, ওয়্যার হাউজিং কিভাবে মার্কেটিং করতে হচ্ছে বাজারগুলোতে, সেটি কি ধরনের টেনশনগুলো সেখানে রয়েছে, সেটি যে অভিজ্ঞতাটি তাদেরকে পরবর্তীতে অন্যান্য যে সমস্ত রিজিওনাল বাজারগুলো রয়েছে সেখানে তাদেরকে এই ধরনের বিনিয়োগে উৎসাহিত করবে। তবে যে জিনিসটি আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় সেটি হলো যে এই ধরনের একটি উদ্যোগকে এখন পারমিশন দিতে হলে সরকারকে বিশেষভাবে এই ক্যাপিটালকে ট্রান্সফার করবার পারমিশন দিতে হবে, এবং রেগুলেশনের ক্ষেত্রে আরো কিছুটা রিল্যাক্সেশন হয়তো দরকার হবে। সেটি হয়তো দিতে পারেন, কিন্তু এটির মাধ্যমে সেটি যেন যথেষ্ট মাত্রায় নিয়ন্ত্রিত থাকে, কিভাবে যাচ্ছে সেটি যেন রেগুলেটেড হয়, মনিটরড হয়, যেন এর মাধ্যমে আর পাচার হয়ে না যায় সেই আশঙ্কাটি থাকে, সেটি যাতে না হয় সেটি। এবং দ্বিতীয় যেটি এখানে খেয়াল রাখা দরকার, তারা ওখানে বিনিয়োগ করে যে মুনাফাটি করবেন সেই মুনাফাটি যেন তারা বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করেন। আচ্ছা, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ না হলে বাংলাদেশ শুধুমাত্র ক্যাপিটাল দিয়ে আর কিছুই যদি না পায়, তাহলে আমাদের আসলে খুব বেশি লাভ হচ্ছে না, সেদিকটি আমাদের খেয়াল রাখা দরকার। ধন্যবাদ জনাব আজিম। যে কথাগুলো বলছিলেন ডক্টর মোয়াজ্জেম, যে সেখানে আসলে কি মডালিটিতে আপনারা ইনভেস্ট করবেন, যে পণ্য তৈরি করবেন সেটা কোথায় বিক্রি করবেন, সেটা কি আবার বাংলাদেশে ফেরত আসবে কিনা, বা টাকা রিপ্যাট্রিয়েট করে বাংলাদেশে আসবে কিনা, যে লভ্যাংশ কথা বলা হচ্ছে, সেই যে পুরো চূড়ান্ত বিষয়গুলো কি আপনার আসলে আলোচনা হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা একবার প্রাথমিকভাবে গিয়েছিলাম, সেখানে উনি মজবে যে কথাগুলো বললেন এটা খুবই যুক্তিসঙ্গত, যে আমি যে ওখানে টাকা কামালাম আমাকে পারমিশন থাকতে হবে টাকাটা বাংলাদেশে পাঠাতে পারি, টাকাটা রিম্বার্স করতে পারি বাংলাদেশে, রাইট। এবং সেখানে মার্কেটটা আমাকে দেখতে হয়, আমি কি শুধু এক্সপোর্টের পারপাসে সেখানে যাব, ওখানে বসে আমি বাইরে এক্সপোর্ট করব, নাকি লোকাল মার্কেটে আমি ধরবো। যেমন ইন্ডিয়ান মার্কেটে আমি নিজে সাপ্লাই করি, রিলায়েন্সে আমি সাপ্লাই করি, সুতরাং আমি যদি ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ান মার্কেটটা ক্যাপচার করতে পারি, বাংলাদেশ করতে পারে, তো বাংলাদেশে বিরাট একটা লাভ হবে, এবং সে টাকাটা অবশ্যই আমাদের দেশে ফেরত আনতে হবে। হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রি গ্রো করব, এবং সে টাকা এখান কিছু কিছু যারা আছে বাইরে, কিছু খুব কম যদিও আউটসোর্সিং করে বা বাইরে কিছু ইনভেস্টমেন্টে কেউ কিছু করেছেন, কিছু নাইজেরিয়া, কেনিয়া এবং মায়ানমারে। বাট আমি বলবো যে সেখানে যেতে হলে আমাকে সুবিধাগত দিকগুলো আগে চিন্তা করতে হবে। আমি যে যাব, যে সেখানে সম্ভবত যাচাই করতে হবে, সেখানে গেলে আমি কি লাভবান হব কিনা, আমার ইন্ডাস্ট্রি একটা টেকসই হবে কিনা, আমি কতদিনের জন্য ব্যবসাটা করব, সম্ভবত যাচাই ছাড়া আমি কোনোভাবেই যাব না। এবং আমার একটা শর্ত হলো, আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি ইন্ডিয়ার বাজারটা 120 কোটি লোকের মার্কেটে যদি আমি ধরতে পারি, অবশ্যই আমি যাবো। আমি যাবো না কেন? আচ্ছা, যেটা আমি এখানে বসে সেখানে এক্সপোর্ট করি। জনাব মোয়াজ্জেম, ইন্ডিয়ার বাজার কথা বলছেন, যে যদি প্রাইমারি লক্ষ্য হয় ইন্ডিয়ার বাজারকে দখল করা, একটা বিশাল মার্কেট, বিশাল বাজার ভারতের বাজার, সেইখানে প্রতিযোগিতা করবার মতো আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তা আছেন, তাদের সেই সক্ষমতা আছে কিনা? কারণ আমরা আরও জেনেছি যে এই যে টেক্সটাইল পার্কে যেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা ভাবছেন বিনিয়োগের কথা, সেখানে কিন্তু ইতোমধ্যেই চীনা ইনভেস্টররা আগ্রহ দেখিয়েছেন এবং তারাও সেখানে ইনভেস্ট করতে চান। সেই প্রতিযোগিতা আসলে বাংলাদেশ সম্মুখীন হবে এবং সেটা
পারবে কিনা এটা? আমার মনে হয় যে বাংলাদেশ যেখানে ইউরোপ আমেরিকাতে তার সক্ষমতা দেখিয়েছে, সেখানে ভারতের বাজারে সক্ষমতা না দেখানোর কোনো কারণে বাংলাদেশের উদ্যোক্তারা পুরোপুরি সক্ষম, কিন্তু ভারতের বাজারের অন্য কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে এফেক্ট করতে পারে। প্রথমত হলো, ভারতের যেহেতু অভ্যন্তরীণ উৎপাদক ভিত্তিক, অর্থাৎ অভ্যন্তরীণ উৎপাদন ভিত্তিক তার সাপ্লাই চেইন, এবং আমদানিকৃত পণ্যের সাপ্লাই চেইনটি খুব কম সেখানে কন্ট্রিবিউট করে। ফলে সেই জায়গাতে গিয়ে যেটি দেখা যায় যে বাইরে থেকে পণ্য সেখানে রপ্তানি করতে গেলে আন্তর্জাতিক যে রুলস রেগুলেশনস গুলো মেনে চলা, সেটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যারা বায়ার তারা এটি মানতে পারেন না বা এখনো সেটির সাথে পুরোপুরি অভ্যস্ত না। এক। 2 নম্বর হলো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেহেতু অভ্যন্তরীণ নেটওয়ার্ক অনেক স্ট্রং ভারতের ভিতরে, এক্ষেত্রে যেটি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাকিতে ব্যবসার একটা কথা আছে, তাই না, যেটি কিনা আন্তর্জাতিক ব্যবসায় সেটি কিন্তু নেই। সেখানে সবসময় এটি এলসি খোলা হয়, এলসি পে হয়ে যায় যখনই শিপমেন্ট হয়ে যায়, কিন্তু ভারতে দেখা যায় যে এই ধরনের শিপমেন্ট করা বা না করার সাথে এখনো আমরা পুরোপুরি অভ্যস্ত হইনি। আপনি কয়েক বছর আগের লিলিপুটের ঘটনাটি খেয়াল থাকবে কিন্তু। এবং ভারতে এখন পর্যন্ত যেহেতু শিপমেন্টই স্থল বন্দর ভিত্তিক হচ্ছে, নৌবন্দর ভিত্তিক না, ফলে স্থল বন্দর ভিত্তিক যত পণ্য যাচ্ছে সেটি যদি তৈরি পোশাকও যায়, সেখানে এই যে এলসি অনুযায়ী পণ্য যাওয়া, সেটি ট্র্যাকে রাখা, ওখান থেকে পণ্য গ্যারান্টি নেওয়া, এই জিনিসগুলোর জটিলতা রয়েছে। ফলে অফ ট্র্যাকের প্রচুর সমস্যা রয়েছে, যেটি ভারতের বাজারে গিয়ে যদি ওনারা বিনিয়োগ করেন তাহলে এইগুলোর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং হয়তো তাদের নিজেদের নেটওয়ার্কটা বিস্তৃত করে তারা হয়তো বেটার বিজনেস করতে পারবে। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধু ছেলে। আজ আমরা আলোচনা করছি টেক্সটাইল পার্ক নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিপিটির ডক্টর গোলাম মোয়াজ্জেম এবং বিজেএমের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিম। জনাব আজিম এবং জনাব মোয়াজ্জেম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আজিম, আপনাকে জানতে চাচ্ছি যে যখন আমরা এই আলোচনা করছি তখন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা গুজরাটে বাংলাদেশের ব্যবসাটা করতে চান, সেখানে ইনভেস্টমেন্ট মডালিটি কেমন হবে, কীভাবে ইনভেস্ট করবেন? আপনারা কি নিজের একটা আলাদা কোম্পানি করবেন, নাকি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আলাদা একটা কোম্পানি করে ইনভেস্ট করবে, সেটা কেমন হবে? আমাদের ধারণা ছিল যে আমরা একটা কোম্পানি করব, 100 এন্টারপ্রেনার বা 200 এন্টারপ্রেনার নিয়ে একটা কোম্পানি করবো ফার্স্টে, এবং সেই কোম্পানির মাধ্যমে সেখানে ইনভেস্ট হবে। বিকৃতভাবে করলে কিন্তু হবে না, সেখানে আমাদের ওভাবেই যেতে হবে যে আমাদের একটা কোম্পানির মাধ্যমে আমরা যাব। আচ্ছা, সেখানে মডেলটা সেটা হবে। আরেকটা ব্যাপার হলো কি, সেখানে আমরা কিন্তু এক্সপোর্ট প্রসেসিং জোন ছাড়া আমরা যাব না, বা স্পেশাল ইকোনমিক জোন ছাড়া। আচ্ছা, তার নিরাপত্তার একটা ব্যাপার আছে, আমরা যেখানে সেখানে গিয়ে আমরা ইন্ডাস্ট্রি করতে পারবো না। এবং গভর্নমেন্ট কিন্তু, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাই চাচ্ছে যে একটা আমব্রেলার ভিতরে নিয়ে আসতে, সেখানে স্পেশাল ইকোনমিক জোন হোক, এক্সপোর্ট অরিয়েন্টেড জোন হোক। এখানে একটা ব্যাপার হলো কি, আমাকে দেখতে হবে ইন্ডিয়া আমাদেরকে অ্যালাউ করবে কিনা যে আমি এক্সপোর্টের পাশাপাশি আমি লোকাল মার্কেটে আমি বেচতে পারবো কিনা। যেন আমাদের দেশে একটা নিয়ম আছে যে মজমে যেটা বললো আমাদের এখানে 10% লোকাল মার্কেটে আমি দিতে পারি। সেখানে যদি আমাদের সুযোগ থাকে যে আমরা 60% এক্সপোর্ট করবো, 40% আমরা লোকাল মার্কেটে বেচবো, বিকজ লোকাল মার্কেট তাদের বিরাট একটা চাহিদা আছে। আমরা কিন্তু এখনই এক্সপোর্ট করছি, অনেক বছর ধরে আমরা এক্সপোর্ট করছি ইন্ডিয়া। সেই সুযোগটা যদি আমাদের দেয়, তাহলে আমরা চিন্তা করে দেখবো যে না, আমি সেখানে গেলে আমি এক্সপোর্টও করবো, লোকাল মার্কেটে যদি রেডি একটা মার্কেট পাই, অবশ্যই ব্যবসায়ীরা উৎসাহিত হবে। তো এসব ব্যাপারে নীতিগত ব্যাপার যেগুলো আছে, সেগুলো একটা ক্লিয়ার পিকচার যদি আমরা পাই, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি যারা আছেন, এন্টারপ্রেনার যারা আছেন, তাদের সঙ্গে আলাপ করে আমরা একটা ডিসিশন নিতে পারি। জি, ডক্টর মোয়াজ্জেম, আপনার কি মনে হয় যে আসলে বাংলাদেশি ব্যবসায় যখন ইনভেস্ট করবেন, জনাব আজিম বলছিলেন তারা মূলত চান যে একটা কোম্পানির মাধ্যমে তারা সেখানে বিনিয়োগ করছে, সেটা একটা বিষয় হতে পারে, অ্যাপ্রোচ হতে পারে। আর কি কি বিষয় আসলে ওনাদের আসলে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? যেমন আমরা যদি লেবারের কথা বলি, বাংলাদেশি লেবারদের যে এক্সপার্টিস রয়েছে গার্মেন্টসের ক্ষেত্রে, সেই এক্সপার্টিস আসলে তারা ভারতে, গুজরাটে পাবেন কিনা? আমার মনে হয় যদি আমাদের ন্যাশনাল পার্সপেক্টিভ, ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট থেকে, জাতীয় স্বার্থের দিক থেকে দেখি তাহলে, এবং তাদের ব্যবসায়িক স্বার্থের বিবেচনায় নেই, তাহলে এটি একটি একক কোম্পানি হিসেবে গেলে সেটি ট্র্যাক করা সবার জন্যই সহজ হবে। এটি আমাদের সরকারের দিক থেকেও যেমন, আবার ওখানে যখন তারা যাচ্ছেন তাদের জন্য অনেক শক্তভাবে তাদের দাবিগুলো, প্রস্তাবগুলো ভারতীয় বা গুজরাট সরকারের কাছে তারা প্রস্তাব তুলতে পারবেন। সেটির জন্য এরকম একটা সিঙ্গেল আইডেন্টিটি থাকা দরকার। তবে যেটি আমাদের এখনো দেশে নেই, সেটি হলো যে এই ধরনের বহির বিনিয়োগের ক্ষেত্রে যে ধরনের রুলস রেগুলেশনস, সেটি এখনো পর্যাপ্ত না। এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস আছে, কিন্তু বহির বিনিয়োগের একটা কাঠামো দরকার। শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জের ভিতরে সেটি থাকা দরকার না। এবং সেটি এ কারণেই যে যখন তারা কোম্পানি ফর্ম করে যাবেন, সেই কোম্পানি এখানে তার
লিস্টেড হতে হবে, রেজিস্টার্ড হতে হবে, এবং সেই কোম্পানি তার যে সমস্ত বাৎসরিক যে আয় ব্যয়ের খতিয়ান সেটি ওখানে যেমন তিনি প্রকাশ করবেন, এখানেও তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে তিনি সেটি প্রকাশ করবেন, যাতে এই ট্রান্সপারেন্সিটুকু থাকে যে কতটুকু প্রফিট হচ্ছে এবং সেই প্রফিটটুকু তারা কিভাবে ব্যবহার করছেন। অবশ্যই তারা মূল লাভের একটি অংশ পুনর্বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি অংশটি তারা যাতে রিপ্যাট্রিয়েট করেন এবং সেই জায়গায় যাতে ট্র্যাক থাকে সেটি একটি দরকার। দ্বিতীয় যেটি দরকার, যে শ্রম নিয়োজনের ক্ষেত্রে গুজরাট সরকার বা ভারতের একটা আগ্রহ আছে যে বহির্বিনিয়োগকে আকৃষ্ট করে তাদের নিজেদের কর্মসংস্থানের সৃষ্টি করা, সেটি তাদের আকৃষ্ট আছে। কিন্তু সেই জায়গার ক্ষেত্রেও আমি বলবো যে যেহেতু বিদেশি নাগরিকদেরকে সেখানে নিয়োজিত করবার সুবিধা আছে এবং বাংলাদেশে যেহেতু প্রচুর ভারতীয়দেরকে এখানে নিয়োজিত করা হয়, সুতরাং বাংলাদেশি যারা এখানে রয়েছেন বিভিন্ন খাতে যদি সুবিধা হয় তাহলে তাদেরকেও যাতে সেখানে নিয়ে গিয়ে বাংলাদেশি কোম্পানিগুলোতে যাতে নিয়োজন করা যায়। এবং ফলে যেটি সুবিধা হবে যে এই সমস্ত বাংলাদেশি যখন সেখানে কাজ করবেন তখন তাদের আয়ের একটা অংশ তারা আবার রিপ্যাট্রিয়েট করবেন বাংলাদেশে, সেই সুবিধাটুকু কিন্তু বাংলাদেশ পেতে পারে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে, ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট থেকে দেখলে শুধু ক্যাপিটাল যাবে তা না, হিউম্যান রিসোর্স যেখানে এখানে অ্যাডিকুয়েট হয়তো রয়েছে সেটিও যেতে পারে, এবং একই সাথে উৎপাদনের পরে যে লাভালাভগুলো হচ্ছে পুরো প্রক্রিয়ায় বা আয় যেটি হচ্ছে তার একটা অংশ যাতে বাংলাদেশে ফিরে আসে সেটি যেন হতে পারে, এবং গ্র্যাজুয়ালি এই প্রক্রিয়ায় যাতে বাংলাদেশের বিনিয়োগকারীরা সেখানে যাতে তাদের একটি ভালো ক্ষেত্র প্রস্তুত করতে পারেন, যাতে ভবিষ্যতে তারা শুধু গার্মেন্টসে না, গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলোতে এবং অন্যান্য যে সমস্ত খাতে এখানে তারা আগ্রহ দেখাচ্ছেন সেই সমস্ত খাতেও তারা ওখানে বিনিয়োগের চেষ্টা করতে পারেন। জনাব আজিম, আপনার কি মনে হয়? মজ্জিম ভাই একটা কথা এখানে খুব ভালো কথা বলেছেন যে আমাদের লোক যে ম্যান পাওয়ার যেখানে এক্সপার্টাইজ আমরা ওখানে যাবে, আপনি জানেন যে ভারতীয় যারা বাংলাদেশে চাকরি করেন $5 বিলিয়ন বাংলাদেশ থেকে তারা নিয়ে যান। সেই কাজটা যদি আমরা ওখানে করতে পারি, আমাদের প্রশিক্ষণ দিতে পারি ওখানে, এসব ব্যাপারে আমরা ওদের চেয়ে একটু অনেক ধাপ উপরে, আমাদের সেই 30-35 বছরের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি, আমাদের লোকজন ওখানে তাদের মার্কেটে কাজ করতে পারে। দেখবেন যে এই যে গ্যাপটা $5 বিলিয়ন নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু কিছু আনতে পারছি না, অ্যাটলিস্ট ওখান থেকে কিছু হয়তো আমরা সেটা সমানে করতে পারবো। যেহেতু গার্মেন্টস একটা শ্রমঘন শিল্প, সেখানে যে ধরনের শ্রমিক প্রয়োজন সেই শ্রমিক হয়তো আপনার প্রাইমারি শ্রমিকের প্রয়োজন একদম, সেটা নিশ্চয়ই বাংলাদেশে হয়তো নিতে পারবেন, সেটা সেখান থেকে আপনার সংগ্রহ করতে হবে, না হলে হয়তো আপনার ভায়াবল হবে না। বলছি না, আমি হচ্ছে হোয়াইট কলার জবের কথা আপনি হয়তো বলছেন, কিন্তু মূল যে শ্রমিক আপনার দরকার সেটা না, শ্রমিক সেখান থেকে ম্যাক্সিমাম শ্রমিক সেখান থেকে নিতে হবে। আমার তাদের এটা পূর্ব শর্তও থাকতে পারে যে শ্রমিক তার নিতে হবে, কিন্তু আমার কথা আসলে সেখানে পাবেন কিনা আমি সেটা, সেই দক্ষতা, তাদের দক্ষতার ব্যাপার একটা বিরাট একটা ব্যাপার রয়ে গেছে যে আমাদের এখানে 30 বছরে আমাদের শ্রমিকরা কিন্তু অনেক দক্ষ হয়ে উঠছে। তো এই জিনিসটা সেখানে চালু করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট চালু করতে হবে সেখানে সেই স্কুলগুলো ওপেন করতে হবে, সেই জন্য সরকারের একটা ভূমিকা নিতে হবে। শুধু আমাদেরকে জমি দিলে হবে না, জমির পাশাপাশি এই শ্রমিকদের দক্ষতা এবং সেখানে আমার শ্রমিক পাবো কিনা। আমি জানি যে ওখানে ওদের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ে আমার আলাপ হয়েছিল গতবার, সেখানে কিন্তু কন্ট্রাকচুয়াল শ্রমিক বাৎসরিক ভিত্তিতে 1 বছরে শ্রমিক নেবে এবং নেক্সট ইয়ার সে ইচ্ছা করলে সেটা কন্টিনিউ করবে না, যেটা আমাদের দেশে এই নিয়ম নেই আমাদের না। কিন্তু সেখানে যদি আমাদের এসব ব্যাপারে আমরা যদি দেখি না, শ্রমিকের প্রাপ্যতা আছে সেখানে, দক্ষ শ্রমিক আছে বা দক্ষ শ্রমিকের জন্য করার জন্য তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এসব চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকবে যে আমি শুধু গেলে হবে না, ইনভেস্ট করলে হবে না, প্রপার লোক পাবো কিনা, আমি প্রোডাকশন ঠিক মতো করতে পারবো কিনা, অনেক কিছু ব্যাপার আছে যে আমার মাথায় চিন্তা করিয়ে যেতে হবে। জনাব মওয়াজেব, খুবই সংক্ষেপে আপনি যদি বলতেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশে আসলে যারা ব্যবসায়ী তারা আসলে যে স্টেপে আগাচ্ছেন ঠিক আছে কিনা, সঠিক পথে আছেন কিনা? আমার মনে হয় দেখুন যে এই মুহূর্তে দেশে কিন্তু ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চাচ্ছেন, কিন্তু বিনিয়োগ করার সুযোগ পাচ্ছেন না এবং প্রচুর পরিমাণ অর্থ নিয়ে তারা বসে আছেন, এবং এর ফলে যেটি হচ্ছে দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। সেরকম একটি ব্যাকগ্রাউন্ডে যদি এরকম যদি বিনিয়োগের সুযোগ তৈরি হয় আমাদের পার্শ্ববর্তী দেশে, এবং সেটির মাধ্যমে যদি একটি আঞ্চলিক একটি উৎপাদন নেটওয়ার্ক তৈরি হয় এবং সেখানে যদি আমাদের দেশেরা বিনিয়োগ করেন, তাহলে এটি একটি নতুন অভিজ্ঞতা হবে এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে তারা নতুন নতুন বিনিয়োগ। ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ শহীদুল্লাহ আজিম। আজকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।